প্রীতি ও শুভেচ্ছা নেবেন। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। সারা পৃথিবীর সাথে বাংলাদেশও অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমার মনে হয় যে এর আগে কখনোই মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ বাংলাদেশের জন্য এত প্রাসঙ্গিক ছিল না। আপনারা জানেন যে বাংলাদেশে একটি জোট দখলকারী সরকার ক্ষমতায় রয়েছে। এই ইউনূস সরকারের পেছনে আন্তর্জাতিক মুরব্বী হিসেবে আমেরিকার একটা সাপোর্ট ছিল, বিশেষ করে বাইডেন প্রশাসনের। এটা মোটামুটি ওপেন সিক্রেট। তো এখন ট্রাম্প আসার ফলে বাইডেন প্রশাসনের সমর্থন পুষ্ট ইউনূসের ফেট কি হবে, ইউনূস কি ক্ষমতার থেকে পালিয়ে যাবে কিনা, এই ধরনের নানান কথাবার্তা চলছে। আমরা বিষয়টাকে একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখতে চাই। এর জন্য আজকে আমি ভার্চুয়ালি কানেক্টেড হব মার্কিন প্রবাসী প্রকৌশলী ডক্টর আঞ্জুমান ইসলামের সাথে। আঞ্জুমান ইসলাম, আমি যে কথা বলছিলাম যে ক্ষমতায় তো অনেকটা জোর দখল করে ষড়যন্ত্র করে ডক্টর ইউনূস এসেছেন। তো ডক্টর ইউনূসের ক্ষমতা থেকে যাবার সম্ভাব্য রুটগুলো কি কি, সম্ভাব্য এক্সিট রুটগুলো কি কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আবার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনার যে প্রশ্নটা করেছেন সেটা খুবই একটা ভ্যালিড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে এই যে ডক্টর ইউনূসের সরকার, এই সরকারের আসলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ভিত্তি নেই। কারণ বাংলাদেশের সংবিধানে এটা ডিফাইন করা থাকে যে কিভাবে একটা সরকার আসবে, একটা সরকার যাবে এবং তাদের স্কোপ অফ ওয়ার্ক কি হবে, এটা খুবই ডিফাইন্ড একটা ব্যাপার। তো এখন যেহেতু এই ডক্টর ইউনূসের সরকার একটা মবক্রেসি বলি, ইনসারেকশন বলি, মানে মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের মাধ্যমে বলি, কিভাবে এসছে এই সরকার, যে কারণে এটা একটা অদ্ভুত সরকার। তো এখন যেহেতু সরকার চলে এসেছে এবং বাংলাদেশ এই সরকারের একটা খপ্পরের মতো পড়ে গেছে আর কি। এখন এই সরকার কিভাবে যাবে এটার তো কোনো আসলে ডিফাইন্ড ওয়ে নেই। তো আর তার উপরে ব্যাপারটা হচ্ছে যে আবার যাওয়াটাও খুব দরকার, কারণ এই সরকার তেমন কোনো ভালো কাজ করছে না। মানুষের জীবন আজকে অতিষ্ঠ। তারা ইচ্ছা মতো টাকা ছাপাচ্ছে, আর 2,000-2,500 কোটি টাকা ছাপিয়ে ফেলছে। তারা সময় মতো বই দিতে পারছে না বাচ্চাদের হাতে। তারা হচ্ছে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, সিন্ডিকেট ভাঙতে পারছে না। ইচ্ছা মতো তারা মানে যা ইচ্ছে তাই অবস্থা আর কি। তো সেই হিসাবে এই সরকারের যাওয়াটা এখন অতীব জরুরি হয়ে পড়েছে। কিন্তু কিভাবে তারা যাবে, তাদের এক্সিট রুটটা কি হবে, খুবই ভ্যালিড প্রশ্ন। তো একটা উপায় তারা যেতে পারে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের, যেহেতু উনি নিজেই বলেছেন যে স্টেট ক্রাফট উনার মানে স্ট্রংগেস্ট না, মানে উনি এটাতে ভালো না। তো যে কারণে উনি হয়তো নিজেই ফিল করলেন যে যেহেতু আমি এই কাজে ভালো না, উনি বলেছেন যে যদি লেগে যায় ভালো, না হলে কপাল মন্দ। তো ওরকম কপাল মন্দ চিন্তা করে উনি যদি টাটা বাই বাই করে চলে যান, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন, রাইট? যে উনি ওনার সাঙ্গপাঙ্গ উপদেষ্টাদেরকে নিয়ে উনি চলে গেলেন। তো এটা হলে খুবই ভালো। আর না হলে দ্বিতীয় যেটার দিকে যাচ্ছে আর কি দেশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে তারা নানান সময়ে কন্টেইনারে ভরে ভরে অনেক কিছু আনছেন পাকিস্তান থেকে, যেটা কিনা জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না যে ওইসব কন্টেইনারের ভিতরে কি আছে। আবার ওনার যে মবক্রেসি লিডার, সেই মবক্রেসি লিডার যে কিনা হুমকি দেয় গণমাধ্যমের কলম টলম সব ভেঙে দিবে, তো তার উপস্থিতিতে ওয়াজে দেখি অনেকে বলছে যে 10 ট্রাক 20 ট্রাক অস্ত্র এনে ভারতকে তারা আক্রমণ করে ফেলবে, কি করে ফেলবে। তো সেই ক্ষেত্রে তো মনে হচ্ছে যে তারা চাচ্ছেন যে একটা যুদ্ধ লেগে যাক, মানে কোনোভাবে ভারতকে উস্কে দিচ্ছে বাংলাদেশকে আক্রমণ করতে, নাকি ওনারা নিজেরাই আক্রমণ করবেন। তো সেই ক্ষেত্রে তো একটা ওয়ারের পরিস্থিতির দিকে চলে যাচ্ছে আর কি। তো সেটা যদি হয় তাহলে তো একটা ওয়ার, মানে আমরা চাই না একটা ওয়ার হোক, একটা যুদ্ধ বাধক, যুদ্ধ কোনোদিনই শুভ কিছু বয়ে আনে না। কিন্তু দ্যাট ক্যান বি অ্যানাদার এক্সিট রাউট ফর দেম, যে একটা এরকম একটা ঝামেলার মধ্যে দিয়ে ওনারা সবাই চলে গেলেন। তো আর থার্ড সেটা হচ্ছে যে জনতা তাদের কর্মকাণ্ডে, ডক্টর ইউনূস সরকারের কর্মকাণ্ডে একেবারে বীতশ্রদ্ধ হয়ে মাঠে নেমে আসলো একটা প্রতি বিপ্লবের মতো। কিন্তু
এখানে সমস্যাটা হচ্ছে জনগণ যে মাঠে নেমে আসে এমন না যে জনগণের জনজীবন অতিষ্ঠ হয়ে যায়নি, কিন্তু জনতা মাঠে নামতে পারছে না কারণ হচ্ছে এই ডক্টর ইউনূসের সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে রেখেছে। তো এই পাওয়ারটার কারণে তারা কিন্তু জনগণকে প্রতিহত করতে পারে, সেই ভয়ে তো জনগণ মাঠেও নামতে পারছে না। তো মানে এই তিনটা রুটই আমার কাছে এক্সিট রুট বলে মনে হয়, এই তিনটা ওয়ে। তো এখন কোনটা মানে বাট ইটস কমপ্লিকেটেড, কিন্তু আমার কাছে অবস্থার দৃষ্টি এই তিনটাকেই সম্ভাব্য এক্সিট রুট বলে মনে হচ্ছে আর কি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আঞ্জুমান ইসলাম। এই যে ট্রাম্পের বিজয়, আপনি কি মনে করেন যে এই বিজয়টা ডক্টর ইউনূসের জন্য আলাদা করে কোনো দুঃসংবাদ বয়ে আনবে? Well, it was a known fact that Dr. Yunus's government was backed by Biden administration. So, Donald Trump's administration যদি Biden administrationের ফরেন পলিসি অ্যাডাপ্ট করে তাহলে বাংলাদেশের জন্য এটা নতুন করে কোনো ইম্প্যাক্ট করবে না, যা ছিল তাই থাকবে। কিন্তু ট্রাম্পের ক্যাম্পেইন ট্রেল থেকে দেখা যায় যে there were indications যে ট্রাম্পের ফরেন পলিসি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ফরেন পলিসির থেকে অনেকখানি ডিফারেন্ট হবে। কিরকম, যেরকম উনি ক্যাম্পেইন ট্রেলে বিভিন্ন সময় বলেছেন যে উনি আমেরিকাকে নতুন করে কোনো যুদ্ধে জড়াবেন না বা অন্য কোনো দেশের ইন্টারনাল বিষয়ে আমেরিকা নাক গলাবে না বা কম গলাবে, অথবা হচ্ছে মানে বিভিন্ন জায়গাতে যেখানে আমেরিকা মানে সরাসরি না প্রচ্ছন্নভাবে বিভিন্ন ওয়ারে যুক্ত আছে সেখান থেকে আমেরিকাকে উনি সরিয়ে নিয়ে আসবেন এরকম। তো এবং এইসব কারণেই কিন্তু আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে এবং উনি জিতেও গেছেন। তো এখন যখন জেতার পরে ডোনাল্ড ট্রাম্প উনার সরকারের বিভিন্ন পজিশনের মানুষজনকে পিক করছেন, তার ভিতরে একজনকে উনি পিক করেছেন যিনি হচ্ছেন ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টর তুলসি গ্যাবার্ড। তো তুলসি গ্যাবার্ড সেও কিন্তু ট্রাম্পের যে ফরেন পলিসির যে চিন্তাধারা সেটার সাথে কিন্তু ওনার চিন্তাধারাও একই রকম ভাবে মিলে যায়। উনি বলেছেন যে when it comes to fight against terrorism around the world I am a hawk, কিন্তু যদি অন্য কোনো দেশের ইন্টারনাল পলিসি বা ইন্টারনাল রিজিম চেঞ্জের ব্যাপার হয় সেখানে আমি হচ্ছি ডাভ, মানে শান্তির পায়রা। তার মানে আমেরিকা যাতে অন্য কোনো দেশের ইন্টারনাল ম্যাটারে নাক না গলায় সেটাই হচ্ছে উনার পজিশন। তো সেটা তো মানে খুবই একটা পজিটিভ দিক, যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের বিষয়ে তেমন নাক না গলায়। তো এটা একটা মানে অ্যাসপেক্ট। তো অন্য অ্যাসপেক্টটা হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই ব্যাপারটা, তো এটা মোটামুটি সবারই জানা। আর তাছাড়াও এই তুলসি গ্যাবার্ড কিন্তু আবার নরেন্দ্র মোদীর বিশাল ভক্ত। উনি নরেন্দ্র মোদীর সাথে যখন ওনার একবার দেখা হয়েছিল উনি নরেন্দ্র মোদীকে ভগবত গীতা উপহার দিয়েছিলেন। তাছাড়াও এই তুলসি গ্যাবার্ডের যে আবার ডেপুটি মানে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পিক সেই মাইক ওয়ালস অলরেডি আবার জয়শঙ্করের সাথে দেখাও করে ফেলেছেন। মানে ডোনাল্ড ট্রাম্প এখনো শপথ নেয়নি, তার আগেই ব্যাক এন্ডে কিন্তু এগুলো ঘটছে যে অলরেডি তারা নরেন্দ্র মোদী সরকারের সাথে ইন্ডিয়ার বিভিন্ন ফরেন পলিসি অ্যাসপেক্টে কাজ করছেন। আর তাছাড়াও যে থার্ড ব্যাপারটা আছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন সেক্রেটারি পিক মার্কো রুবিও, উনি কিন্তু আমেরিকার পলিটিক্সে প্রো ইন্ডিয়া হিসেবে পরিচিত এবং সম্ভবত জুলাই মাসে 2024 জুলাই মাসে উনি অলরেডি সেনেটে একটা বিল এনেছিলেন যেটাতে করে ইন্ডিয়া ইউএস বাইল্যাটারাল বিভিন্ন বিষয়ে আর মানে আরো সম্পর্ক জোরদার হয়, স্পেশালি সিকিউরিটি, ইন্ডিয়ার সিকিউরিটি ইস্যুতে। তো এই সমস্ত জিনিস মানে তুলসি গ্যাবার্ডের পিক থেকে শুরু করে মার্কো রুবিও এই সমস্ত দিক এবং নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেগুলো তো আছেই, তার উপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা অ্যাসপেক্ট সেটা হচ্ছে এই ইনগরেশনে, ডোনাল্ড ট্রাম্পের ইনগরেশনে যে উনি ভারতকে বা নরেন্দ্র মোদীকে ইনভাইট করেছিলেন, উনি কিন্তু খুব অল্প সংখ্যক রাজনীতিবিদ, গ্লোবাল রাজনীতিবিদকে ইনভাইট করেছেন, তার ভিতরে অবশ্যই ইন্ডিয়া একজন বা চায়না আরেকজন। তো
নরেন্দ্র মোদী আসতে পারছেন না কোনো একটা কারণে, তো উনি পাঠাচ্ছেন ওনার যে ফরেন সেক্রেটারি জয়শঙ্করকে। তো এই জয়শঙ্কর যে আসছেন, আর মানে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বা সেক্রেটারি অফ ফরেন অ্যাফেয়ার্স ওনার অফিসিয়াল ডেজিগনেশন, আর এদিকে ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন সেক্রেটারি পিক মার্কো রুবিও, ওনারা কিন্তু অলরেডি মানে ইনঅগারেশনের পরপরই ওনারা একটা রাউন্ড টেবল বৈঠকে মিলিত হবেন রিজিয়নাল মানে এশিয়ার যে রিজিয়নাল সিকিউরিটি ইস্যুতে, এবং সেখানে আরো উপস্থিত থাকবে অস্ট্রেলিয়া এবং জাপান। এটাকে বলছে কোয়াড। তো এই এশিয়া বা ইস্ট এশিয়ান যে নিরাপত্তার নিশ্চিত করতে এই কোয়াডের বৈঠকটা আশা করা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ব্যাপারটা ডক্টর ইউনূসের সরকারের জন্য খুব একটা সুখপ্রদ হবে না, এবং আমেরিকার মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে একটা প্রচ্ছন্ন ছায়া ছিল ডক্টর ইউনূসের সরকারের উপরে, সেটা অনেকখানি সরে যাবে। এবং যদি এটা সরে যায় তাহলে কিন্তু মানে সেনাবাহিনী একটা মেসেজ পাবে যে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসের সরকার একা হয়ে যাচ্ছে, এবং আশা করা যায় যে তাহলে সেনাবাহিনীও এখন যে তারা একচ্ছত্র সাপোর্ট দিয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকারকে, সেখান থেকে বাংলাদেশের সেনাবাহিনীও সরে আসবে, এবং তাহলে বাংলা মানে সেটা যদি আসলেও ঘটে হয় তাহলে সেটা বাংলাদেশের জনগণের জন্য খুবই একটা পজিটিভ ব্যাপার হবে। এই ডক্টর ইউনূসের দখলদার বলি, ইললেজিটিমেট বলি, অবৈধ বলি, অসাংবিধানিক সরকারের হাত থেকে জনগণ মুক্ত পাবে, রেহাই পাবে।